গিহুন চোখ খুললে দেখতে পারে সে ওই গেম ফ্লোরে চলে এসেছে, আর তার গায়ে ঠিক আগের সেই জার্সি নাম্বার 456, সাথে আরো 455 জন ভিকটিম, যারা এখনো জানে না তাদের সাথে কি হতে চলেছে। এর মধ্যেই ওখানে কিছু গার্ড চলে এসে সবাইকে খেলার নিয়ম সম্পর্কে বলে দেয়, আর ঠিক আগের মতোই সবাই নানান ধরনের প্রশ্ন করে গার্ডদের কাছে। উদ্ভট প্রশ্ন দেখে গার্ড তখন সবার ঋণের বোঝার পরিমাণ সবার সামনে বলে দেয়, যেখানে 10 বিলিয়ন পর্যন্ত ঋণ করা ভিকটিম প্লেয়ার ছিল। সবাই এখানে ঋণের দায়ে পড়ে এসেছে যেন এই গেম খেলে অনেক টাকা উপার্জন করে তাদের ঋণ শোধ করতে পারে। গার্ড বলে এখানকার উইনার 46.7 বিলিয়ন ওন পাবে, আর প্রতি গেমের শেষে সবাই একবার করে সুযোগ পাবে গেম কুইট করার জন্য, আর উপার্জনকৃত টাকা গেমে টিকে থাকা সব প্লেয়ারদের মধ্যে ভাগ করে দেয়া হবে। প্রতি গেমের শেষে একবার করে ভোট হবে পরবর্তী গেম খেলা হবে কি হবে না সেটার পক্ষে বিপক্ষে। যে দল উইনার হবে সেই অনুযায়ী পরবর্তী ধাপ অনুসরণ করা হবে। এই নিয়মের কথা শুনে গিহুন অনেক অবাক হয়ে যায়, কেননা এই ধরনের নিয়ম এই গেমে এর আগে ছিল না, যেটা নতুন করে অ্যাড করা হয়েছে। কিন্তু গিহুন তো এর আগে উইনার হয়ে এখান থেকে চলে গিয়েছিল, তাহলে এখানে আবার আসলো কিভাবে? চলুন জেনে নেওয়া যাক পিছনের কিছু গল্প। 3 বছর আগে গিউইন স্কুইড গেম উইনার হওয়ার পর ম্যানেজমেন্ট তাকে একটা এয়ারপোর্টে ড্রপ করে দেয় বাড়ি ফেরার জন্য। কিন্তু এয়ারপোর্টে আসার পরও ফ্রন্টম্যান গিউইনকে ফলো করছে আর বলছে এখানে তোমার আর কেউ বেঁচে নেই, তোমার উচিত এখনই তোমার মেয়ের কাছে ফিরে যাওয়া। তবে গিহুনের মাথায় চলছিল অন্য এক মাস্টার প্ল্যান। গিহুন এটা বুঝতে পেরেছিল যে মাস্ট বি তার শরীরের মধ্যে কোনো না কোনো ট্র্যাকার চিপ লাগানো আছে, আর যার মাধ্যমে ফ্রন্টম্যান তাকে ফলো করছে। তাই হোটেলে আসার পর নিজের পুরো শরীর চেক করে দেখে যে কোথাও কোনো ট্র্যাকার আছে কিনা। খানিক বাদেই কানের পিছনে একটা ট্র্যাকার দেখতে পেলে সেটা শরীর থেকে কেটে বের করে ফেলে। গিউন গেম শেষে তার মেয়ের কাছে ফিরে যায়নি, কেননা সে এই গেমের ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল গেমের সবাইকে মেরে ফেলে এই গেম বন্ধ করার জন্য। এর পরের সিনে আমরা জুনহুকে দেখতে পাই যে স্কুইড গেমের সিজন 1-এ তার ভাইকে খোঁজার জন্য ওই আইল্যান্ডে গিয়েছিল, কিন্তু ফ্রন্টম্যানের গুলি খেয়ে পানিতে পড়ে যাওয়ার কারণে সে দীর্ঘদিন কোমায় ছিল। এভাবেই কেটে যায় 2 বছর। জুনো সুস্থ হওয়ার পর আবার পুলিশ টিমে জয়েন করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিল। এর মধ্যেই জুনোর বস ওখানে আসলে দুজন মিলে রেস্টুরেন্টে যায় ডিনার করার জন্য, যেখানে জুনোর বস বলে 2 বছর আগে তুমি যে আইল্যান্ডে গিয়েছিলে আর গেমের কথা বলেছিলে, এখন পর্যন্ত সেগুলোর কোনো প্রমাণ দিতে পারোনি। কমিশনার তোমার সাথে ঘটে যাওয়ার সব ঘটনায় আজগবি ভেবে নিয়েছে। চাকরিটা বাঁচাতে চাইলে সবকিছু ভুলে মন দিয়ে কাজ করো। বস এটাও বলে, আচ্ছা তোমাকে যে গুলি করেছিল তুমি কি তাকে দেখেছিলে? জুনো কিছুটা কনফিউজড হয়ে বলে, না আমি কাউকে দেখিনি। একটু পর জুনো বাসায় গিয়ে আয়নাতে গুলি লাগার ক্ষত স্থানটা দেখতে থাকে আর মনে করতে থাকে সেই দিনের কথা। সেই দিন আসলে জুনো ফ্রন্টম্যানকে দেখেছিল, আর সে ছিল জুনহোর আপন বড় ভাই, যাকে খোঁজার জন্যই জুনো ওই গেমে গার্ড হিসেবে জয়েন করেছিল। পরবর্তী সিনে দেখতে পাই দুজন কাপল একটা হোটেল খুঁজছিল রাত কাটানোর জন্য। পাশে থাকা একটা হোটেলে অনেক নক করার পরও কেউ রেসপন্স না করলে ওখান থেকে চলে যায়। মূলত এই পুরো হোটেলটা গিহুন কিনে নিয়েছিল নিজে থাকার জন্য, আর সিসিটিভিতে সবসময় খেয়াল রাখছিল যেন ফ্রন্টম্যানের কেউ তাকে খুঁজে না পায়। ঠিক ওই মুহূর্তেই কেউ একজন অনেক শব্দ করে গিহুনের রুমের দরজা নক করতে থাকে। একটু পরেই দরজার নিচ থেকে গেমের ইনভাইটেশন কার্ড পেলে গিহুন অনেক ঘাবড়ে যায়, আর ভয়ে ভয়ে দরজা খুলে দেখে ফ্রন্টম্যান দুটো লাশের মাথা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। গিহুন অনেক চিৎকার করে ফ্রন্টম্যানের উপর গুলি করতে থাকে, আর সাথে সাথে গিহুনের ঘুম ভেঙে যায়। গিহুন আসলে স্বপ্ন দেখছিল। একটু পরেই চং নামের একটা লোক এসে গিহুনকে বলে, আমরা 2 বছর হলো স্টেশনে ওই সেলসম্যানকে খুঁজছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে ওই স্টেশনে তাকছি খেলতে দেখিনি। গিউন মূলত ওই সেলসম্যানকে খোঁজার জন্য অনেক লোক হায়ার করেছিল, যে এর আগে গিউনকে তাকছি খেলার মাধ্যমে স্কুইড গেমে রিক্রুট করেছিল। গিউনের প্ল্যান ছিল ওই সেলসম্যানের সোর্স ধরে সে এই গেমের ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাবে আর সবাইকে মেরে ফেলবে, যেন মানুষের জীবন নিয়ে খেলা এই গেম চিরদিনের জন্য বন্ধ করতে পারে। গিউন চংকে আরও 10 মিলিয়ন ওন দিয়ে বলে 2 বছর হয়ে গেছে, ঠিক এই সময়টাতে ওরা প্লেয়ার হায়ার করে, প্রতিটা স্টেশনে আরও লোক নিয়োগ করো, যে করে হোক ওকে খুঁজে বের করতেই হবে। চং টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর টিমের সবাইকে বলে যে প্রথমে ওই সেলসম্যানকে খুঁজে বের করতে পারবে তাকে 500 মিলিয়ন ওন পুরস্কার দেয়া হবে। টাকায় মানুষের কর্মক্ষমতাকে 1000 গুণ বাড়িয়ে দেয়। অপরদিকে জুনো ক্যাপ্টেন কামির সাথে দেখা করতে আসে, যে জুনোকে 2 বছর আগে গুলিবিদ্ধ অবস্থায় সমুদ্র থেকে উদ্ধার করেছিল।
জুনো সুস্থ হওয়ার পর থেকেই কামির সাথে এসে ওই আইল্যান্ড খুঁজে বের করার চেষ্টা করে যেখান থেকে জুনোকে তার ভাই গুলি করে সমুদ্রে ফেলে দিয়েছিল। এরপর চং আরও অনেক লোক হায়ার করে যেখানে ডেভিড সবাইকে ওই সেলসম্যানের ব্যাপারে বুঝিয়ে দিচ্ছিল। ডেভিড বলে 6 ফুট লম্বা, যার হাতে একটা কালো ব্রিফ কেস থাকবে, সে অবশ্যই কারো না কারোর সাথে তাকচি খেলবে। এরপর সবাই মিলে 2-3 জনের টিম হয়ে সিওলের সব স্টেশনে চলে যায় ওই সেলসম্যানকে খুঁজে বের করার জন্য। ওইদিকে জুনো আর কামি তখনও আইল্যান্ড খুঁজেই চলছিল। এই 1.5 বছরে ওই এলাকার প্রায় সব আইল্যান্ডই তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও ওই গেম আইল্যান্ডের কোনো খোঁজ পায়নি। তখন কামি বলে, আমার মনে হয় তোমার এখন ওই আইল্যান্ডের ব্যাপারে ভুলে যাওয়াই ভালো। জুনো সাথে সাথে কামিকে উত্তর দেয়, ঠিক আছে, এরপর থেকে আমি আর এই আইল্যান্ড কখনোই খুঁজতে আসবো না। এভাবেই দিনের পর দিন চলে যেতে লাগলো। চংয়ের টিম কোথাও ওই সেলসম্যানের কোনো নাম নিশানাও খুঁজে পাচ্ছিল না। গিউনো অনেক হতাশায় পড়ে যায়। এর মধ্যে ডেভিড আর চং সত্যি সত্যি একদিন ওই সেলসম্যানকে স্টেশনে দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়, যেখানে ওই সেলসম্যান একটা লোকের সাথে তাকচি খেলছিল। এরপর চং সাথে সাথে গিউনকে কল করে সেলসম্যানের ব্যাপারে ইনফরমেশন দেয়, আর ডেভিড আর চং দুজন মিলে সেলসম্যানকে ফলো করতে থাকে। বাইরে আসার পর সেলসম্যান কিছু লটারি আর রুটি কিনে নিয়ে আশেপাশে ভিখারিদের সামনে গিয়ে একটা রুটি আর লটারি হাতে করে বলে, যে কোনো একটা চুজ করো। তখন সবাই সেলসম্যানের হাত থেকে খাবার না নিয়ে লটারি নেয়, যেখানে লটারি স্ক্র্যাচ করে তারা কোনো কিছুই পায় না। এভাবেই সেলসম্যান অনেকের কাছেই যায় যেখানে সবাই খাবার বাদ দিয়ে লটারি চুজ করে বেশি কিছু পাওয়ার আশায়। ডেভিড আর চং সেলসম্যানের এমন কার্যকলাপ দেখে অনেক অবাক হয়ে যায়। খানিক বাদে সেলসম্যান পার্কের মাঝখানে এসে ব্যাগ ভর্তি রুটি ফেলে দিয়ে সেগুলো নষ্ট করতে থাকে। এটা দেখে পাশ থেকে লটারি নেয়া একটা ভিখারি রুটি নিতে আসলে সেলসম্যান তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আর বলে, আমি তোমাদের সবাইকে খাবার দিয়েছিলাম, কিন্তু তোমরা লোভের বশবর্তী হয়ে বেশি কিছু পাওয়ার আশায় ক্ষুধার্ত থেকেও খাবার বেছে নাওনি, তাই এই খাবারের ওপর তোমাদের কারোরই অধিকার নেই। অন্যদিকে গিউন হাই স্পিডে গাড়ি চালিয়ে আসছিল সেলসম্যানকে ধরার জন্য। হাই স্পিডে গাড়ি চালানোর জন্য ট্রাফিক পুলিশ পথের মধ্যেই গিউনের গাড়ি আটকিয়ে ফেলে। তখন জুনো তার জুনিয়র অফিসার সংকে গিউনের গাড়ির কাছে পাঠিয়ে দেয় ফাইন দেওয়ার জন্য। সং এসে গিউনের আইডি চেক করে, এরপর ফাইনের পেপারস নেয়ার সাথে সাথেই গিউন ওখান থেকে চলে যায়। সং আর জুনহোর কাছে ব্যাপারটা অনেক আজব মনে হয়, কেননা ফাইনের কথা শুনলে সব ড্রাইভাররাই সাধারণত ঝামেলা করে বা রিকোয়েস্ট করে ফাইন না দেওয়ার জন্য, যেখানে গিউন এমন কিছুই করেনি। ওইদিকে চং আর ডেভিড তখনও সেলসম্যানের পিছু করছিল। গিউনের আশায় দেরি হওয়াতে চং সিদ্ধান্ত নেয় যে তারা সেলসম্যানকে ধরে ফেলবে যেন কোনোভাবেই পালিয়ে না যায়, কিন্তু এখানে ঘটে উল্টো ঘটনা। ততক্ষণে সেলসম্যান ডেভিড আর চংকে মেরে আধমরা বানিয়ে ফেলে। জুনোর কাছে গিউনের নাম দেখে সন্দেহ হলে থানায় এসে অনলাইনে গিউনের আইডি চেক করে, আর গিউনের ফটো দেখে জুনো গিউনকে চিনতে পারে, কেননা ওই আইল্যান্ডে জুনো গিউনকে একবার তার ভাইকে খুঁজে দেওয়ার ব্যাপারে কথা বলেছিল। এর মধ্যে গিউন চংয়ের দেয়া অ্যাড্রেস অনুযায়ী এসে দেখতে পারে তারা ওখানে কেউ নেই। তবে এসে আশেপাশে অনেক রক্ত আর চংয়ের চাকুটা খুঁজে পেলে বুঝতে পারে নিশ্চয়ই তাদের সাথে খারাপ কিছু হয়েছে, যেখানে সেলসম্যান ওই বিল্ডিং এর ওপর থেকেই গিউনকে দেখতে পাচ্ছিল। এরপর ফ্লোরে এসে সেলসম্যান ডেভিড আর চংয়ের সাথে ডেথ গেম খেলা শুরু করে। সেলসম্যান বলে, এই বন্দুকের মধ্যে একটা গুলি থাকবে, তোমরা একবার করে নিজেদের গুলি করবে, দেখি তোমাদের মধ্যে কে বেঁচে থাকে। ডেভিড আর চং অলরেডি আধমরা অবস্থায় পড়ে আছে, তার মধ্যে আবার ডেথ গেম খেলার এক পর্যায়ে ডেভিডকে বাঁচানোর জন্য চং নিজে হার মেনে নেয়, আর সাথে সাথে সেলসম্যান চংকে গুলি করে মেরে ফেলে। অপরদিকে জুনো খুঁজতে খুঁজতে চং এর অফিস পর্যন্ত চলে যায়, যেখানে ওই সেলসম্যানের একটা ডামি রাখা ছিল আর যার ওপর ওই ইনভাইটেশন কার্ডটাও ছিল। এর মধ্যে ওখানে গ্যাংয়ের একটা ছেলে এসে কিছু বন্দুক নিয়ে যায় সেলসম্যানের সাথে ফাইট করার জন্য। গ্যাং মেম্বার চলে যাওয়ার সাথে সাথে জুনো টেবিল চেক করলে গিউনের একটা ফাইল খুঁজে পায়, যেখানে গিউনের হোটেলের অ্যাড্রেসটা মেনশন করা ছিল। গিউন তার হোটেলে ফিরে আসতেই দেখে তার হোটেলের বাইরে লাইট অন করা। এখানে আসার পর থেকে গিউন কখনোই হোটেলের বাইরে লাইট অন করেনি। তখন গিউন বুঝতে পারে যে নিশ্চয়ই তার হোটেলে কেউ ঢুকেছে। রুমের মধ্যে আসতেই গিউন সেলসম্যানকে তার রুমের মধ্যে দেখতে পায়। সেলসম্যান সাথে সাথে বলে ওঠে, গেম থেকে ফিরে আসার পর তোমার মেয়ের কাছে তোমার ফিরে যাওয়া উচিত ছিল। তখন গিউন বলে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, যেন তোমার সোর্স ধরে আমি এই গেমের ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাতে পারি আর এই গেম চিরদিনের জন্য বন্ধ করতে পারি। তখন সেলসম্যান বলে,
আমি এই গেমের ছোট্ট একটা অংশ মাত্র। প্রথমে আমি এই গেমের এলিমিনেটেড প্লেয়ারদের পুড়িয়ে মারতাম। একদিন ওই গেমের মধ্যে আমি আমার নিজের বাবাকে মারার সুযোগ পাই, আর যাকে মারতে আমি দ্বিতীয়বারও চিন্তা করিনি। আর তখন থেকেই এটা করে আমি অনেক আনন্দ লাভ করি। আর তুমি যাকে খুঁজছো তার ঠিকানা আমার পকেটেই আছে। তার আগে চলো একবার দুজন মিলে ডেথ গেম খেলা যাক। সেলসম্যান ঠিক আগের মতোই বন্দুকে একটা গুলি রেখে দুজন মিলে নিজেকে একবার একবার করে শুট করতে লাগলো। এভাবে এক এক করে লাস্ট গুলিটা সেলসম্যানের ভাগ্যেই ছিল, আর তখন সে নিজেই নিজেকে শুট করে ওখানেই মারা যায়। জুনো তখন হোটেলের বাইরেই অবস্থান করছিল, আর গুলির শব্দ শুনে ভেতরে চলে আসলে হাত পা বাঁধা অবস্থায় ডেভিডকে প্রথমে খুঁজে পায়। জুনো ডেভিডের কাছ থেকে গিওনের রুম নাম্বার নিয়ে সেই রুমে গিয়ে গিওনকে আত্মসমর্পণ করতে বলে। ঠিক ওই মুহূর্তে ডেভিড পিছন থেকে এসে জুনোর মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে গিওন তখন পর্যন্ত ডেভিডকে চিনত না, কেননা সে এইসব ডিল চং এর সাথে করত। তখন ডেভিড জানায় চং অলরেডি মারা গেছে, যাকে এই সেলসম্যানই মেরে ফেলেছে। এরপর সেলসম্যানের পকেট থেকে একটা ইনভাইটেশন কার্ড পায় গিওন, যেখানে 4 দিন পর একটা ক্লাবে দেখা করার ইনভাইটেশন আছে। এর মধ্যেই জুনোর জ্ঞান ফিরে আসলে সে গিওনকে বলে, আমি তোমাকে আগে থেকেই চিনি। ওই গেমের মধ্যে আমি তোমাকে একবার আমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করেছিলাম। তখন গিওনেরও সেই কথা মনে পড়ে যায়, আর জুনোকে বিশ্বাস করে। এরপর গিওন বলে, এখানে যে লাশটা পড়ে আছে সে একজন সেলসম্যান, যে ওই গেমে লোক হায়ার করার কাজ করত। আর আমি ওকে মারিনি, নিজের গেমে ফেসে গিয়ে সে নিজেই মারা গিয়েছে। এই সেলসম্যানের কাছ থেকে আমি একটা ইনভাইটেশন কার্ড পেয়েছি, যার মাধ্যমে আমি ওই ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাতে পারবো। যেভাবেই হোক এই মরণ খেলা আমাদের বন্ধ করতেই হবে। তখন জুনো নিজেও এই মিশনে যাওয়ার জন্য গিওনকে রিকোয়েস্ট করতে থাকে। তখন গিওন ডেভিড আর জুনোকে নিয়ে প্ল্যান করে। গিওন তার পুরস্কারের সব টাকাগুলো ডেভিড আর জুনোকে দেখায়, আর এই টাকা দিয়ে গিওন অনেক বন্দুকও কিনেছিল ব্ল্যাক মার্কেট থেকে। এই হোটেলটা গিওন এই জন্যই বন্ধ করে রেখেছিল যেন এখানে এসে সে গান ট্রেনিং নিতে পারে। এরপর একটা মেলার দৃশ্য দেখানো হয়, যেখানে একটা পিগি ছোট্ট একটা বাচ্চাকে চকলেট দিলে বাচ্চাটা অনেক খুশি হয়ে যায়। এরপর সব পিগিরা ড্রেসিং রুমে এসে তাদের কস্টিউম খুলছে আর গরমে হাঁসফাঁস করছে, যেখানে মেয়ে নামের একটা মেয়ে এই কাজের জন্য কোনো ক্লান্তি দেখাচ্ছে না। এর মধ্যেই ওই ছোট্ট বাচ্চাটা ড্রেসিং রুমে এসে খুশি হয়ে মেয়েকে একটা আর্ট দেয় তাকে চকলেট দেওয়ার জন্য। আর খানিক বাদই বাচ্চাটার বাবা এসে বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে চলে যায়। তখন ড্রেসিং রুমের সবাই ওই ছোট্ট বাচ্চাটার ব্যাপারে কথা বলতে থাকে, যে বাচ্চাটার ক্যান্সার হয়েছে আর তার বাবার টাকার অভাবে মেয়েটার চিকিৎসা করাতে পারছে না। এই কথা শুনে মেয়ে অনেক কষ্ট পায়। মেয়ে মূলত নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়াতে পালিয়ে এসেছিল, কিন্তু তার সন্তান আর স্বামী নর্থ কোরিয়াতেই আটকা পড়ে যায়। তাই মেয়ে একটা এজেন্টের কাছে আসে যেন যেভাবেই হোক তারা তাদের সন্তান আর স্বামীকে সাউথ কোরিয়াতে নিয়ে আসতে পারে। তখন এজেন্ট বলে, আমরা অনেক চেষ্টা করেছি তোমার সন্তান আর স্বামীকে খোঁজার। তুমি নর্থ কোরিয়াতে মিলিটারিদের মেরে এখানে পালিয়ে এসেছো। আমার মনে হয় না তারা তোমার সন্তান আর স্বামীকে বাঁচিয়ে রেখেছে। এই কথা শুনে মেয়ে অনেক কষ্ট পায় আর গাড়িতে এসে পাগলের মতো কান্না করতে থাকে। এক পর্যায়ে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে সুইসাইড করার জন্য। ঠিক ওই মুহূর্তে একজন লোক এসে ওই গেমে যাওয়ার জন্য একটা ইনভাইটেশন কার্ড মেয়েকে দিয়ে যায়। পরের দিন মেয়ে তার জব থেকে রিজাইন করে আর অফিস থেকে বের হতেই দেখে টম, মানে ওই বাচ্চা মেয়েটাকে সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে যাচ্ছে। মেয়ের অনেক খারাপ লাগলে টমের পরে থাকা টুপিটা নিয়ে হসপিটালে যায় টমকে দেখে আসার জন্য, কেননা মেয়েরও ঠিক এমনই একটা মেয়ে আছে যাকে সে নর্থ কোরিয়াতে ফেলে এসেছে। ওইদিকে আজ গিউনের ক্লাবে গেম ম্যানেজমেন্টের সাথে দেখা করার ডেট, আর তাই জন্য গিউন নিজের দাঁতের নিচে একটা ট্র্যাকার সেট করে নিচ্ছে, যেন গিউনকে যদি কেউ কিডন্যাপ করে তাহলে তার টিম তাকে সহজেই খুঁজে পায়। যেখানে ডেভিড এর মধ্যে আরো কিছু ট্রেন লোককে হায়ার করেছিল এই মিশনে হেল্প করার জন্য। এরপর গিউন আর সবাই মিলে রওনা দেয় ফ্রন্টম্যানের সাথে দেখা করার জন্য, যেখানে গিউনের পিছনে আরো 2টা গাড়ি ভর্তি ব্যাকআপ টিম ছিল। এরপর গিউন আর ডেভিড মিলে ক্লাবের মধ্যে প্রবেশ করে ফ্রন্টম্যানকে খুঁজতে থাকে। জুনো এর মধ্যেই 2জন ব্যক্তিকে দেখতে পায় যারা গেমের গার্ডের পোশাক পরে ওই ক্লাবের মধ্যে প্রবেশ করছে। এটা দেখে জুনো নিজেও ক্লাবের মধ্যে চলে যায় গিউনকে হেল্প করার জন্য। একটু পর গার্ড গিউনকে এসে নক করে আর তাকে ফলো করতে বলে। অন্যদিকে আরেকজন গার্ড ডেভিডকে ক্লাবের মধ্যে ইলেকট্রিক শক দিয়ে বেহুশ করে ফেলে। গিউন ততক্ষণে ওই গার্ডের সাথে ক্লাবের বাইরে গিয়ে একটা গাড়িতে উঠে বসে, আর জুনো তার টিম মিলে ট্রাকার ফলো করতে করতে গিউনের গাড়ির পিছে পিছে যায়। গাড়ির মধ্যে একটা স্পিকার ছিল, যার মাধ্যমে ফ্রন্টম্যান আর গিউন দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। ফ্রন্টম্যান ঠিক আগের মতোই গিউনকে বলে, তোমার উচিত ছিল তোমার মেয়ের কাছে ফিরে যাওয়া। তখন গিউন বলে, তোমার উচিত ছিল আমার সাথে সামনাসামনি দেখা করা। এই মরণ খেলা বন্ধ না করা পর্যন্ত আমি কোথাও যাব না।
ফ্রন্টম্যান বলে, এই খেলায় আমরা কেউ কাউকে জোর করে নিয়ে আসি না, সবাই সবার ইচ্ছেতে এখানে আসে। তুমিও তোমার ইচ্ছেতেই এখানে এসেছিলে। এই দুনিয়াতে হেরে যাওয়া কোনো মানুষের বেঁচে থাকার অধিকার নেই। এই দুনিয়াতে হেরে যাওয়া মানুষের বেঁচে থাকার অধিকার নেই। গরিবত্ব নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তখন গিউন বলে, তোমরা সবাইকে টাকার লোভ দেখিয়ে এই গেম খেলাও আর নিরীহ মানুষদের মেরে ফেলো। তখন ওই গাড়িটা শুধুমাত্র একটা পথ দিয়েই বারবার ঘুরছিল, আর এর মধ্যে জুনো আর তাদের টিমের গাড়ির টায়ার স্নাইপাররা ব্লাস্ট করে ফেলে। ফ্রন্টম্যান বলে, তোমাদের কেউ আমাদেরকে এখানে ধরতে পারবে না, আর এই গেমকেও বন্ধ করতে পারবে না। এমন অবস্থায় গিউন নিজেও গাড়ির মধ্যে থেকে ড্রাইভারকে গুলি করতে থাকে, কিন্তু সেটাতে কোনো লাভ হয় না। উল্টো ফ্রন্টম্যান বলে, তুমি এই গুলি দিয়ে আমাদের গেমকে শেষ করতে এসেছো? আর কোনো উপায় না পেয়ে গিউন আবার বলে ওঠে, আমি তোমাদের গেমে আবার জয়েন করতে চাই। এতে করে তোমাদের নিজেদেরও অনেক লাভ হবে। বিগত উইনারকে দেখে তোমার দর্শকরা এই গেমকে আরো এনজয় করবে। গিউন গেমে ফিরতে চেয়েছিল যাতে করে ওখানে গিয়ে কোনোভাবে ফ্রন্টম্যানকে মেরে ফেলতে পারে। এরপর ফ্রন্টম্যান গিউনের কথায় রাজি হয়ে যায় আর গাড়ির মধ্যে গ্যাস অন করে দেয় গিউনকে অচেতন করে গেমে নিয়ে যাওয়ার জন্য। গিউন অনেক কনফিডেন্ট ছিল যে তার টিম অবশ্যই ট্র্যাকারের মাধ্যমে তাকে ফলো করে ওই আইল্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারবে। এইদিকে মেয়ে নিজেও ওই ইনভিটেশন কার্ডের নাম্বারে কল দিয়ে গেমে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর একটা কন্টেনারের মধ্যে 11 নম্বর রুমে ঢুকে নিজেকে লক করে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে মেয়ে আসলে কোনো টিম প্লেয়ার না, সে একজন গার্ড। এর মানে হলো গেম ম্যানেজমেন্ট গার্ডদেরকেও র্যান্ডমলি চুজ করে ওই গেমে নিয়ে যেয়ে কাজ করানোর জন্য। এবার বর্তমানে ফেরা যাক, যেখানে আমরা প্রথমে দেখেছিলাম গিউন ওই গেমের ফ্লোরে পৌঁছে গেছে আর গার্ডরা গেমের সব নিয়ম সবাইকে বলে দিচ্ছে। প্লেয়ারদের মধ্যে মা ছেলেও ছিল। গংয়ের মা এখানে এসেছিল তার ছেলের ঋণ শোধ করার জন্য, যেখানে একজন সানকি র্যাপার, একজন ট্রান্সজেন্ডার, সাথে আরো অনেকেই ছিল। এর মধ্যে গিউন তার পুরনো বন্ধু চ্যাংকে দেখতে পায়, যাদের 3 বছর পর আজ এখানে দেখা হলো। গিউন অনেক ঘাবড়ে যায় তার বন্ধুকে দেখে, কেননা গিউন এই গেম পরিণতি সম্পর্কে অনেক ভালোভাবেই জানে। তাই গিউন চ্যাংকে বলে, তুমি সব সময় আমার পিছনে পিছনে থাকবে, আর এই গেম সম্পর্কে আমি অনেক কিছুই জানি। চ্যাং অত কিছু বুঝতে না পেরে জাস্ট ওকে বলে দেয়। এরপর সবাই ওই গ্রাউন্ডে চলে আসে প্রথম গেম মানে রেড লাইট গ্রিন লাইট খেলার জন্য, যেখানে অনেক বড় একটা দল দেখে অন্য প্লেয়াররা হাসি তামাশা করতে থাকে। কিন্তু গিউন সবকিছুই ক্লিয়ারলি বুঝতে পারে যে একটু পর এখানে কি হতে চলেছে। অপরদিকে জুনো আর তার টিম ট্র্যাকার ফলো করতে করতে একটা আইল্যান্ড খুঁজে পায় আর কয়েকজনকে আইল্যান্ডে যেতে বলে ট্র্যাকারের কাছে যাওয়ার জন্য। ট্র্যাকারের কাছে যেতেই ডেভিড এক ফিশারম্যানকে খুঁজে পায়, যেখানে ওই ট্র্যাকারটা মাছের খাবারের মধ্যে লুকানো ছিল। তখন ওই ফিশারম্যান ডেভিডকে বলে, একজন আমাকে ফ্রিতে এই মাছের খাবার দিয়েছিল, আমি জানি না এই খাবারের মধ্যে ট্র্যাকার আসলো কিভাবে। জুনো খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে কেউ তাদের মিসলিড করছে, আর গেম ম্যানেজমেন্ট গিউনের ট্র্যাকের ব্যাপারে আগে থেকেই জানতে পেরেছে। জুনো আর ডেভিড পুরোই হজবরল হয়ে যায় এই সব কিছু নিয়ে, যে তারা এখানে আসেনি, তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ওই ট্র্যাকার এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে যেন আমরা সবাই এখানে আসতে পারি। কিন্তু জুনো হেরে যাওয়ার মানুষ নয়, তাই নতুন প্ল্যান করে কয়েকটা টিমে ভাগ হয়ে আশেপাশের সব দ্বীপে অপারেশন চালানো শুরু করে দেয়। গিউনের পর তার দাঁত খুলে দেখে সেখানে কোনো ট্র্যাকার নেই। সারে সর্বনাশ! এতক্ষণ গিউন খুব কনফিডেন্ট ছিল, কিন্তু এবার গিউনের কনফিডেন্টের 12টা বেজে যায়। ততক্ষণে ফ্রন্টম্যান প্রথম গেম রেড লাইট গ্রিন লাইট খেলার জন্য পারমিশন দিয়ে দেয়। অবস্থা খারাপ দেখে গিউন সবাইকে সাবধান করে দেয় যে আমি যখন যা বলবো সেই অনুযায়ী সবাই চলবে, তা না হলে তোমাদের সবাইকে এখানে মরে যেতে হবে। গিউনের এমন কথা শুনে সবাই হাসি তামাশা করতে থাকে আর গিউনকে তাচ্ছিল্য করে গেম শুরু করে দেয়, যেখানে ফ্রন্টম্যান তার রুমে থেকেই এই গেম এনজয় করছিল। গিউন হাল না ছেড়ে দিয়ে সবাইকে ডিরেকশন দেয়া শুরু করে আর সবাই সেই অনুযায়ী খেলছিল। প্রথম 2-3 রাউন্ডে কোনো মানুষই মারা যায় না। ততক্ষণে ওখানকার সবাই গিউনকে অমান্য করতে শুরু করে। এর মধ্যেই একটা মেয়ের মুখে মৌমাছি বসে। তখন পাশে থাকা থ্যানোস বলে মৌমাছিটাকে মেরে ফেলতে, যার কারণে মেয়েটা ওখানে দাঁড়িয়ে নড়াচড়া করছিল। মেয়েটা হ্যাপি ছিল, কেননা নড়াচড়া করার পরও সে এখনো বেঁচে আছে। ঠিক ওই মুহূর্তে একটা গুলি এসে মেয়েটার মাথা ব্লাস্ট করে ফেলে। সাথে সাথে অনেক লোক এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে, আর স্নাইপার এক এক করে সবাইকে গুলি করে মেরে ফেলে। আর এই স্নাইপারের মধ্যে আমরা মেয়েকেও দেখতে পাই। প্লেয়ারদের মধ্যে কিছু লোক তখনও গিউনের কমান্ড ফলো করছিল। তখন গিউন সবাইকে এক লাইনে চলতে বলে, যাতে করে মোশন ট্র্যাকার তাদেরকে বেশি বেশি ফলো করতে না পারে। এর মধ্যে থ্যানোস ভয় পেয়ে ড্রাগস নেওয়া শুরু করে আর সামনে থাকা সব প্লেয়ারদের ধাক্কা মেরে
মেরে ফেলে দিলে স্নাইপার পড়ে যাওয়া সব প্লেয়ারকে গুলি করে মেরে ফেলে। এর মধ্যে মেয়ে টমের বাবাকেও গেমের মধ্যে দেখতে পায়। এরপর এক এক করে অনেক মানুষ ওখানেই মরে যায়, আর স্নাইপার বেশিরভাগ প্লেয়ারদের হাত বা পায়ে গুলি করছিল, মানে ডিরেক্ট ওখানে মেরে ফেলছিল না। সবাই লাইনের এপারে চলে আসলেও তখনও গুলিবিদ্ধ একজন পৌঁছাতে পারেনি। সময় আছে মাত্র 30 সেকেন্ড। তখন গিউন রিস্ক নিয়ে ওই গুলিবিদ্ধ লোকটাকে লাইনের এপারে নিয়ে আসে, কিন্তু লাইনের এপারে আসার সাথে সাথে মেয়ে ওই গুলিবিদ্ধ লোকটাকে মাথায় গুলি করে মেরে ফেলে। মেয়ের গুলি করা দেখে অন্য স্নাইপাররা অবাক হয়ে যায়, কেননা তারা ওই লোকটাকে মারতে চায়নি বলেই পায়ে গুলি করেছিল। এটারও একটা কারণ আছে যেটা খানিক বাদেই জানতে পারবেন। প্রথম গেমের পর আবার গার্ডরা প্লেয়ারদের সামনে আসে, যেখানে তখন প্লেয়াররা সবাই খুব আতঙ্কের মধ্যে ছিল। অনেক প্লেয়াররা কান্না করতে করতে রিকোয়েস্ট করে গেম থেকে লিভ করার জন্য। তখন গিউনও বলে ওঠে রুলস মোতাবেক ভোট করা হোক, যদি মেজরিটি পার্সন চলে যাওয়ার পক্ষে ভোট দেয় তাহলে খেলা এখানেই শেষ। তখন গার্ড বলে ঠিক বলেছ, কিন্তু তার আগে তোমাদের জিতে নেওয়া টাকাগুলো দেখে নাও। এরপর টাকার বৃষ্টি দেখে সবাই একটু আগে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার কথা ভুলে যায়। গার্ড আবার বলে এখানে তোমরা যারা আছো তারা সবাই এই টাকার ভাগ পাবে, যেখানে তোমরা এক একজন 24 মিলিয়ন ওন করে পাবে, যেটা খুব সামান্য একটা অর্থ। ওখানে থাকা অনেক প্লেয়ারের কাছে এই টাকা সত্যি অনেক সামান্য মনে হয়, কেননা তারা যে পরিমাণ ঋণ করে এসেছে তার তুলনায় এই টাকা কিছুই না। তখন গার্ড বলে তোমরা যদি শেষ পর্যন্ত এই গেম খেলতে পারো তাহলে এর থেকেও বেশি টাকা পাবে। এই বলে ভোটিং শুরু করে দেয় শেষ নাম্বার থেকে। গিউন এসে খেলা না হওয়ার পক্ষে ভোট দেয় আর ক্রস ব্যাচ নিয়ে নিজের শরীরে লাগিয়ে নেয়। এইভাবে কেউ খেলা না হওয়ার পক্ষে এবং কেউ খেলা হওয়ার পক্ষে ভোট দিতে লাগলো। গিউন দেখছে ম্যাক্সিমাম লোক খেলা হওয়ার পক্ষে ভোট দিচ্ছে, তাই গিউন আবার সবাইকে সতর্ক করে দিতে লাগলো এই মরণ খেলা না খেলার জন্য। এই কথা শুনে ওখানকার কিছু প্লেয়ার বলে ওঠে তুমি প্রথম থেকে আমাদের ভয় দেখাচ্ছ, যার জন্য আমরা প্রথম গেমে অনেক ভয় পেয়েছি আর সেটার কারণেই অনেক লোক মারা গেছে। আমাদের তো মনে হচ্ছে তুমি এখানকার ম্যানেজমেন্টেরই কেউ। তখন গিউন চিৎকার করে বলে আমি এই গেম এর আগেও খেলেছি আর তোমাদের মতো সবাইকে মেরেই আমি উইনার হয়েছিলাম। পাশ থেকে তখন থ্যানোস বলে ওঠে তাই নাকি? তাহলে তুমি যেহেতু সবকিছুই জানো, তাহলে তুমি এবার আমাদের সবাইকে সাহায্য করবে এই গেম জেতার জন্য। মানে টাকার লোভ কোন পর্যায়ে গেলে মানুষ মৃত্যুকেও ভুলে যায়। গিউন তখনও সবাইকে রিকোয়েস্ট করতে লাগলো গেম না খেলার জন্য। এর মধ্যে গার্ড এসে গিউনকে গান পয়েন্টে রাখে ভোটিং এর সময় বাধা দেওয়ার জন্য। পরবর্তীতে বাকি সবাই ভোট দেওয়া শুরু করে, যেখানে শেষ পর্যন্ত হ্যাঁ এবং না ভোট সমান সমান হয়ে যায়। এখন বাকি আছে মাত্র একজন প্লেয়ার, যার ভোটের উপর নির্ভর করছে এই গেম হবে কি হবে না। লোকটা এসে খেলা হওয়ার পক্ষে ভোট দেয়। ভোট দেওয়ার পর মুখ ঘোরাতে আমরা দেখতে পাই এই 1 নাম্বার প্লেয়ার আর কেউ না, সে হচ্ছে এই গেমের ফ্রন্টম্যান ইনহো। ইনহো তখন মিস্ট্রি একটা হাসি নিয়ে গিউনের ব্যর্থ মুখ দেখতে থাকে। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়।